মুভি শুরু হয় ১৯৪৬ সালের একটা ফ্ল্যাশব্যাক দেখিয়ে, যেখানে আমরা দক্ষিণ ভারতের সিরুমালাই সাম্রাজ্য দেখতে পাই। সেখানের জমিদার বাণীনারায়ণের শিল্পকলা ও অ্যান্টিক জিনিসের প্রতি বেশ আগ্রহ ছিল। একবার সে জানতে পারে জাপানিজ একজন তান্ত্রিক তার সমস্ত তন্ত্রবিদ্যা দিয়ে একটা জাদু আয়না বানিয়েছে, আর এখন এই আয়নাটা বার্মাতে আছে। কিন্তু ইংরেজরা যখন এই জাদু আয়নাটার কথা জানতে পারে, তখন তারা বার্মায় আক্রমণ করে দেয় আর সেই জাদু আয়না নিজেদের দখলে নেয়। এরপর বার্মায় থাকা তামিল লোকেদের তাদেরই গ্রাম ও জমি থেকে বের করে দেয়া হয়। এই খবর শুনেই বাণীনারায়ণ আয়নাটা নেয়ার জন্য বার্মায় চলে আসে। আয়নাটা নিলামে তোলার পর অনেক টাকার বিনিময়ে সে সেটা কিনে নেয়। আয়নায় তাকাতেই বাণীনারায়ণ নিজের প্রতিবিম্বের জায়গায় একজন বৃদ্ধ লোকের প্রতিবিম্ব দেখতে পায়, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে আয়নাটার দিকেই তাকিয়ে থাকে। এই জাদু আয়নায় কি এমন অসাধারণ শক্তি আছে সেটা আর দেখানো হয় না, তবে আয়নাটার প্রতি বাণীনারায়ণের এত আগ্রহ দেখে বোঝাই যাচ্ছে আয়নাটায় নিশ্চয়ই বিশেষ কোনো ক্ষমতা আছে। যাই হোক, এরপর সময় চলে আসে ২০১৮ সালে। পাহাড় ও গভীর জঙ্গলে ঘেরা একটা কলেজের বয়েজ হোস্টেলে কয়েকজন রাজমিস্ত্রি রঙের কাজ করছে। মল্লী নামের একজন একটা রুমের সামনে লিখেছে ১০১৩। কিছুক্ষণ পর সে বাকি দুজনকে সেদিনের মতো বাড়ি চলে যেতে বলে। এরপর সে ড্রিঙ্ক করে তার গার্লফ্রেন্ডকে সেখানে আসতে বলে, কিন্তু কয়েকদিন পরেই মেয়েটার বিয়ে, তাই সে আসতে চায় না। তখন মল্লী মেয়েটাকে ধমকি দিয়ে বলে যদি সে না আসে তাহলে সে তার সব এমএমএস ভাইরাল করে দেবে। এটা শুনে মেয়েটা কাঁদতে কাঁদতে কল কেটে দেয়। মল্লী গার্লফ্রেন্ডের অপেক্ষা করতে করতে ১০১৩ নম্বর রুমের ভেতরে ঢোকে। সে ভেতরে যেতেই রুমের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। হঠাৎ মল্লীর কি যেন হয়ে যায় আর সে জোরে জোরে চিৎকার করতে করতে দু কান চেপে ধরে। কিছুক্ষণ পর মেয়েটা কলেজে এসে ১০১৩ নম্বর রুমের দরজা খুলতেই ভয়ে আঁতকে ওঠে। মেয়েটা দেখে মল্লীর দেহ ফাঁসির দড়িতে ঝুলছে। মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে মুখ চেপে ধরে গঙ্গাতে থাকে। এই ঘটনার পর কেটে যায় আরও ১ বছর। সেই কলেজে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে। আর্ট গ্যালারিতে মাগিস নামের ফার্স্ট ইয়ারের একটা ছেলে অনেক বড় একটা পেইন্টিং করছে। পেইন্টিং এ দুটো ছোট ছেলে মেয়ে একটা কুকুরছানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কলেজের প্রিন্সিপাল মিস্টার অরবিন্দ মাগিসের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে যান। এদিকে মাগিসের এক বন্ধু ফেসবুক লাইভে এসে মাগিসের এত সুন্দর পেইন্টিংটা সবাইকে দেখাচ্ছে। চেন্নাইয়ে অফিসে বসে জেসমিন নামের একটা মেয়েও লাইভটা দেখছিল। জেসমিন হলো একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। তখনই তার এক কলিগ এসে জেসমিনকে বলে তার ফরগটেন ফরেস্ট ডকুমেন্টারিটি আমস্টারডাম ফটোগ্রাফি কম্পিটিশনের জন্য সিলেক্ট হয়ে গেছে। এটা শুনে জেসমিন খুবই খুশি হয়। পরের দিন কলেজ হোস্টেলের ওয়ার্ডেন মাগিসকে ডেকে পাঠায়, কারণ মাগিস প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে যে ওয়ার্ডেন নাকি ডিউটি করার সময় ড্রিঙ্ক করে। তাই ওয়ার্ডেন রেগে গিয়ে শাস্তি হিসেবে মাগিস ও তার বন্ধুদের হোস্টেলের ১০১৩ নম্বর রুমে শিফট করে দেয়। এটাই হলো সেই অভিশপ্ত রুম যেখানে রাজমিস্ত্রি মল্লী রহস্যজনকভাবে মারা গিয়েছিল। মাগিস ১০১৩ নম্বর রুমের দরজা খুলতেই দেখে পুরো ঘর মাকড়সার জালে ভরে আছে। দেখেই মনে হচ্ছে অনেক দিন কেউ এই ঘরে পাও দেয়নি। মাগিস রুমের একটা জানালা খুলতেই সামনে থাকা বড় বটগাছটার নিচে একটা স্ট্যাচু দেখতে পায়। তার পাশেই কাপড় দিয়ে বাঁধানো একটা দোলনা ঝুলছে। এরপর সেও তার বন্ধুরা মিলে পুরো ঘরটা পরিষ্কার করে। পরিষ্কারের সময় সে ঘরের কোণায় একটা বোতাম দেখতে পায়। মাগিস এক হাতে জানালায় ভর দিয়ে বোতামটা ওঠাতে যেতেই হঠাৎ জানালার কপাট বন্ধ হয়ে মাগিসের হাতে জোরে বাড়ি লাগে। মাগিস খেয়াল করে বাইরে তো কোনো বাতাস বইছে না, তাহলে কপাটটা এত জোরে বন্ধ হলো কিভাবে। তবে সে এটা নিয়ে আর বেশি পাত্তা দেয় না। সেদিন রাতে সে বাড়িতে কল করার জন্য রুমের বাইরে আসে। মাগিস জানতে পারে তার বাবার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।
তবে তার মা তাকে চিন্তা করতে না করে। তখনই হঠাৎ তার ফোনের নেটওয়ার্ক একেবারে চলে যায়, কিন্তু তখনও রুমের ভেতর মাগিসের এক বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে। সে ভাবে হয়তো তার ফোনেরই কোনো সমস্যা হয়েছে। মাগিস বাইরে ঘুরতে ঘুরতে একটা বড় জানালার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ বিদ্যুৎ চমকাতেই জানালার বাইরে ভয়ঙ্কর এক বৃদ্ধের মুখ ভেসে ওঠে। মুখটা দেখতে এতই ভয়ঙ্কর যে মাগিস খুব চমকে উঠে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ে। পরের দিন জেসমিন প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য কলেজে আসে। সে মিস্টার অরবিন্দকে বলে তার ইউটিউব চ্যানেলের জন্য সে তামিলনাড়ুর আর্ট কলেজগুলোর উপর একটা ডকুমেন্টারি বানাচ্ছে। এই কলেজ নিয়ে ডকুমেন্টারি বানাতে তার 5 থেকে 7 দিনের মতো সময় লাগবে। এটা শুনে অরবিন্দ কলেজে থেকেই জেসমিনকে ডকুমেন্টারি বানানোর পারমিশন দিয়ে দেয়। জেসমিন মাগিসের সাথেও দেখা করার কথা বলে, কারণ সে লাইভে মাগিসের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। তাই অরবিন্দ একজন লোককে দিয়ে জেসমিনকে মাগিসের কাছে পাঠিয়ে দেয়। জেসমিন মাগিসের ইন্টারভিউ নিতে চায়। মাগিস তার জীবনের গল্প জেসমিনকে বলতে শুরু করে। সে বলে ছোটবেলা থেকেই পেইন্টিং ও স্কাল্পটিং এর প্রতি তার খুবই আগ্রহ ছিল। তার বাবার একটা ছোট চায়ের দোকান আছে, তাই অভাবের সংসারের হাল ধরার জন্য তাকে ক্লাস 12-এর পরেই পড়াশোনা ছেড়ে দিতে হয়। এরপর থেকেই সে দেয়ালে পেইন্টিং এর কাজ করে। এখন মাগিস কলেজ শেষ করে বিদেশে যেতে চায়, কারণ বিদেশে ওয়াল পেইন্টিং এর অনেক দাম আছে। জেসমিন তাকে জিজ্ঞেস করে, তুমি আর্ট গ্যালারিতে যে পেইন্টিংটা করেছিলে তার ইন্সপিরেশন কোথায় পেলে? মাগিস বলে, ছোটবেলায় আমার এক বান্ধবী ছিল। আমরা দুজন সারাদিন একসাথে ঘুরে বেড়াতাম। একদিন নদীর পাড়ে আমি একটা কুকুরছানা দেখতে পাই। এরপর থেকে আমরা দুজন কুকুরছানাটির সাথে খেলতাম। কিছুদিন পর আমার বান্ধবী পরিবারের সাথে শহরে চলে যায়। যাওয়ার আগে আমি কুকুরছানাটি তাকে উপহার দিয়েছিলাম। মাগিসের কথা শেষ হলে জেসমিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাকে চিনতে পারছো না? জেসমিনের কপালে একটা তিল দেখে মাগিসের মনে পড়ে তার ছোটবেলার বান্ধবীর কপালেও ঠিক একই রকম একটা তিল ছিল। তার মানে জেসমিনই হলো তার সেই ছোটবেলার বান্ধবী। এত বছর পর ছোটবেলার বান্ধবীকে খুঁজে পেয়ে মাগিস তো খুবই খুশি হয়। পরের কয়েকদিন তারা দুজন মিলে পুরো কলেজে ঘুরে বেড়ায় আর সুন্দর সময় কাটায়। মাগিস জেসমিনের হাতে একটা অদ্ভুত ট্যাটু দেখে সেটার অর্থ জিজ্ঞেস করে। জেসমিন ট্যাটুর 3 মাথার কোনটা দিয়ে কি বোঝায় সেটা মাগিসকে ভালোভাবে বুঝিয়ে দেয়। এরপর সে কয়েকজনের ইন্টারভিউ নেওয়ার পর প্রিন্সিপাল অরবিন্দের ইন্টারভিউ নিতে আসে। জেসমিন জিজ্ঞেস করে, আপনি আর্ট ও স্কাল্পিং ছাড়াও পুনর্জন্ম নিয়ে অনেক গবেষণা করেছেন। আপনার কি মনে হয় পুনর্জন্ম বলতে আসলেই কিছু আছে? অরবিন্দ বলে, পুনর্জন্ম অবশ্যই হয়, আর কারো কারো তো তাদের আগের জন্মের সব কথা মনেও থাকে। তবে পুনর্জন্মে একজন মানুষ যে কোনো কিছুই হতে পারে। সে মানুষ হতে পারে, আবার কোনো পশুও হতে পারে। যদি সে আবারও মানুষ রূপে জন্ম নেয় তাহলে তার চেহারাও আলাদা হতে পারে। তার আগের জন্মের সব কথা মনে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এদিকে মাগিসের একজন রুমমেট রাকেশ স্মোকিং করার জন্য হোস্টেল থেকে বেরিয়ে পেছনের জঙ্গলে যায়। সে যেই একটা সিগারেটে আগুন ধরায় অমনি আশেপাশের গাছ থেকে অসংখ্য বাদুড় বেরিয়ে আকাশে উঠতে শুরু করে, আর তারা প্রচন্ড চিৎকার করতে থাকে। এমন বীভৎস শব্দ সহ্য করতে না পেরে রাকেশ তার দোকান জোরে চেপে ধরে। সেদিন রাতে জেসমিন বয়েজ হোস্টেলের পেছনে বটগাছটার নিচে সেই স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মাগিসও সেখানে আসে। জেসমিন তাকে বলে, আমার মনে হচ্ছে এই স্ট্যাচুটা আমি আগেও কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা আর মনে পড়ছে না। সেই সময় হোস্টেলের ওয়ার্ডেন রাউন্ড দিচ্ছে, তাই মাগিসের এক রুমমেট তাকে কল করে তাড়াতাড়ি রুমে আসতে বলে। মাগিস তখনই জেসমিনকে বাই বলে তাড়াতাড়ি রুমের দিকে দৌড় দেয়, কিন্তু রুমে ঢোকার আগেই ওয়ার্ডেন তাকে ধরে ফেলে। মাগিস অজুহাত দিয়ে বলে, রুমের ভেতরে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই বাড়িতে কল করার জন্য বাইরে গিয়েছিলাম। কিন্তু ওয়ার্ডেন কোনো কথা না শুনে বলে, আজ রাতে তুমি আর রুমে ঢুকতে পারবে না। কাল সকালে আগে প্রিন্সিপালের সাথে দেখা করবে, তারপর রুমে ঢোকার পারমিশন পাবে। ওয়ার্ডেন বাকি গার্ডদেরও বলে দেয় তারা যেন আজ রাতে কিছুতেই মাগিসকে রুমে ঢুকতে না দেয়। এদিকে জেসমিন একাই বটগাছটার নিচে গিয়ে স্ট্যাচুটার সাথে সেলফি তুলছে। কিছু একটা শব্দ শুনে সে গাছের উপরে তাকাতেই দেখে একজন বৃদ্ধ খুবই অদ্ভুতভাবে গাছের ডালে বসে আছে।
এত রাতে হঠাৎ এমন দৃশ্য দেখে জেসমিন বেশ ঘাবড়ে যায়। সে তখনই মাগিশকে কল করে বলে, আমি এখনই বটগাছটার ডালে একজন বৃদ্ধকে বসে থাকতে দেখলাম। মাগিশ করিডোরে হাঁটতে হাঁটতে তাকে শান্ত করে বলে, এত রাতে বৃদ্ধ আসবে কোত্থেকে? তুমি নিশ্চয়ই ভুল দেখেছ। তখনই মাগিশের সামনে দিয়ে একটা লাল প্রজাপতি উড়ে যায়, আর মাগিশের চোখ একেবারে ঝাপসা হয়ে যায়। কিছুক্ষণ পর চোখ ঠিক হলে মাগিশ পাশে তাকাতেই দেখে সেখানে তার রুমমেট রাকেশের মৃতদেহ ঝুলছে। মাগিশ প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। তবে সে অন্যদিকে তাকাতেই রাকেশের রক্তের মতো লাল দু চোখ নড়ে ওঠে। পরের দিন পুলিশ এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। সবকিছু তদন্ত করে বোঝা যায় রাকেশ আত্মহত্যা করেছে। জেসমিন এসে মাগিশকে জিজ্ঞেস করে, রাকেশ হঠাৎ এমনটা কেন করলো? ওকে দেখে তো সবকিছু ঠিকই মনে হচ্ছিল। মাগিশ বলে সে নিজেও বুঝতে পারছে না রাকেশ কেন আত্মহত্যা করেছে। জেসমিন তাকে একটা নিউজ আর্টিকেল দেখিয়ে বলে, এই হোস্টেলে 1013 নম্বর রুমে 1 বছর আগেও একজন রাজমিস্ত্রি অদ্ভুতভাবে আত্মহত্যা করেছিল। মাগিশ কিছুক্ষণ চিন্তা করে বলে, আমার মনে হয় আমাদের রুমে কোনো গন্ডগোল আছে। আমি আগেও ওই রুমে অদ্ভুত কিছু ফিল করেছি। মাগিশ তখনই ওয়ার্ডেনের কাছে গিয়ে তার রুমটা চেঞ্জ করে দিতে বলে, কিন্তু ওয়ার্ডেন মাগিশের কথায় কোনো পাত্তা না দিয়ে ধমক দিয়ে তাকে ভাগিয়ে দেয়। মাগিশ তাড়াতাড়ি 1013 নম্বর রুমের সামনে এসে কাগজে ডু নট এন্টার লিখে রুমের দরজায় লাগিয়ে রাখে। এরপর যেই নিউজ পেপারে রাজমিস্ত্রির মৃত্যুর খবরটা ছাপা হয়েছিল, মাগিশ আর জেসমিন সেই নিউজ পেপারের অফিসে আসে। তবে সেখানে থাকা একজন লোক বলে নিউজ পেপার অফিসটা 6 মাস আগেই বন্ধ হয়ে গেছে। জেসমিন অবাক হয়ে বন্ধ হওয়ার কারণ জিজ্ঞেস করলে লোকটা বলে, এখন তো আর কেউ নিউজ পেপার পড়েই না, তাই অফিস বন্ধ করে এটা পাবলিক লাইব্রেরি বানানো হয়েছে। মাগিশ তার ফোনে পেপারের ছবি দেখিয়ে বলে, 6 মাস আগে পেপারে এই খবরটা ছাপা হয়েছিল। এই পেপারটা কি এখনো পাওয়া যাবে? লোকটা তাদের দুজনকে দোতলার একটা ঘরে যেতে বলে। দোতলায় এসে তারা দেখে ঘরের চারিদিকে পেপারের স্তূপ পড়ে আছে। তারা পেপারটা খুঁজতে গিয়ে একটা ম্যাগাজিন দেখতে পায়, যেখানে লেখা আছে 1 বছর আগে কলেজে একটা বয়েজ হোস্টেল তৈরি করা হচ্ছিল। মল্লী নামের একজন রাজমিস্ত্রি হোস্টেল রং করার কাজ করত। একদিন কাজের পর বাকি সবাই চলে গেলে মল্লী হোস্টেলের 1013 নম্বর রুমে গিয়ে আত্মহত্যা করে। সেই কেসের তদন্ত এখনো শেষ হয়নি। মল্লীর পরিবার বারবার থানায় গিয়ে নালিশ করলেও পুলিশ এই কেস নিয়ে তেমন কোনো তদন্তই করেনি। মাগিশ কিছুক্ষণ চিন্তা করে জেসমিনকে বলে, এই ঘটনার পর কলেজের আর কোনো খবর কখনো পাবলিশই হয়নি। এমনকি এই নিউজটা পাবলিশ করার পরে নিউজ পেপার অফিসও বন্ধ হয়ে যায়। এই ব্যাপারগুলো কেমন যেন সন্দেহজনক লাগছে। এরপর এরকম আর কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা আমাদের খুঁজে দেখতে হবে। তারা দুজন আবারও ঘরের পেপারগুলো খুঁজতে থাকে। মাগিশ একটা বই খুলতেই দেখে বইয়ের পাতায় অনেক বড় একটা প্রজাপতির ছবি আঁকা। ছবিটা দেখেই তার মনে পড়ে যেদিন রাকেশ মারা যায় সেদিন একটা প্রজাপতি তার মুখের সামনে দিয়ে উড়ে গিয়েছিল। বইটার কভার পেজে জমিদার বাণী নারায়ণের একটা ছবি আছে। ছবিটা দেখে জেসমিন বলে, তোমাদের কলেজে আমি এই লোকটার একটা বড় স্ট্যাচুও দেখেছি। এবার তারা দুজন বইটা পড়তে শুরু করে। বইয়ে বটগাছের নিচে থাকা স্ট্যাচু, গাছের ডালে বসা সে বৃদ্ধ লোকটা সহ নানা ধরনের ছবি আঁকা আছে। আর সেখানে তারা একটা মেয়েরও ছবি দেখতে পায়। বইতে লেখা, আমি সিরুমালাই সাম্রাজ্যে বাস করা একজন লেখক আর পেইন্টার। আমার নাম হলো কুরচিবান। দেশ স্বাধীন হওয়ার পর 1952 সালে জমিদারি প্রথা উঠে যায়, কিন্তু কিছু অত্যাচারী জমিদার আজও সাধারণ মানুষের উপর তাদের প্রভাব খাটিয়ে যাচ্ছে। এমনই একজন জমিদার হলেন বাণী নারায়ণ, যার আর্ট ও অ্যান্টিক জিনিসের প্রতি খুব আগ্রহ ছিল। সে মহিলাদের সাথে খুবই বাজে ব্যবহার করত। মহিলাদের থেকে তাদের সব অলংকারও ছিনিয়ে নিয়ে নিজের কালেকশনে জমা রাখত। এমনকি যারা খুবই গরিব ছিল তারাও বাণী নারায়ণের হাত থেকে রেহাই পেত না। সে জোর করে মহিলাদের নাক থেকে নথ খুলে নিয়ে সেগুলো নিজের ঘরে সাজিয়ে রাখত। প্রথমে লেখক কুরচিবান ভেবেছিল জমিদার বাণী নারায়ণ অনেক ভালো একজন মানুষ। সে জমিদারের বায়োগ্রাফি লেখার জন্য সব সময় তার সাথে
সাথে সাথেই থাকতো। তখনই কুরচিবান বুঝতে পারে জমিদারের ভালো মানুষের পেছনে একটা ভয়ঙ্কর শয়তান লুকিয়ে আছে। সে গ্রামের মহিলাদের থেকে জানতে পারে বাণীনারায়ণ হলো একজন নপুংসক, তাই সে মহিলাদের সাথে খারাপ ব্যবহার করে নিজের অক্ষমতাকে লুকিয়ে রাখার চেষ্টা করে। এরপর একদিন কুরচিবান বাণীনারায়ণের আর্ট কালেকশন দেখতে যায়। বাণীনারায়ণ সাধারণত কাউকেই তার আর্টের কালেকশন দেখতে দিত না। কুরচিবান সেখানে থাকা একজন লোককে জিজ্ঞেস করে জমিদার কেন সবসময় তার আর্ট কালেকশন সবার থেকে লুকিয়ে রাখে। লোকটা জানায় তার কালেকশনে এমন একটা জাদু আয়না আছে যেটা বার্মা থেকে আনা হয়েছে। সেই আয়নায় তাকালেই মানুষ তার আগের জন্মে কি ছিল সেটা দেখতে পায়। কথাটা শুনে কুরচিবান বেশ ভয় পেয়ে যায়। এরপর সে এক এক করে জমিদারের সব আর্ট কালেকশন দেখতে থাকে। সব শেষে সে জাদু আয়নাটার সামনে আসে, যেটা একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। কৌতূহল বশত সে কাপড়টা সরাতেই একেবারে অবাক হয়ে যায়, কারণ কুরচিবান তার আগের জন্মে কে ছিল সেটা আয়নায় দেখতে পাচ্ছে। এদিকে বাণীনারায়ণ এক পণ্ডিতকে দিয়ে তার কুণ্ডলী পরীক্ষা করাচ্ছে। পণ্ডিত ভয়ে ভয়ে জমিদারকে বলে মহিলাদের অভিশাপের কারণে তার বংশ আর বৃদ্ধি হবে না, এ কারণেই তার দত্তক নেওয়া ছেলেটাও মারা গেছে। কিন্তু বাণীনারায়ণ একটুও অবাক না হয়ে বলে সে এটা আগে থেকেই জানে, কারণ সে স্বপ্নে এটা দেখেছে। সে এটাও বুঝতে পারছে তার মৃত্যুর পর তার সব সম্পত্তি সরকারের কাছে চলে যাবে। তবে এসব নিয়ে সে একদমই চিন্তিত নয়। সে শুধু চায় মৃত্যুর পরেও যেন শত শত বছর ধরে তার নাম সবার জানা থাকে। এটা কিভাবে সম্ভব হবে সে ব্যাপারে সে পণ্ডিতের কাছে পরামর্শ চায়। পণ্ডিত গণনা করে বলে 50 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে যেখানে বন্দিপাড়াই গ্রামের লোকেরা থাকে। আর সেই গ্রামে মাল্লি নামে খুবই পবিত্র একজন মেয়ে আছে। মাল্লি ছোটবেলা থেকে কানাই দেবীর পূজা করে। বাণীনারায়ণ যদি সেই গ্রামে একটা আর্ট কলেজ তৈরি করে দেয় তাহলে শত শত বছর ধরে মানুষ তার নাম মনে রাখবে। সেদিন রাতে বাণীনারায়ণ এ ব্যাপারেই চিন্তা করছে, তখনই সেখানে সেই গ্রামের একজন লোক কালী আসে। তবে কালী ছিল নিচু জাতির। কালী জমিদারকে জানায় আমাদের গ্রামে বাইরের কেউ ঢুকতে পারে না, এমনকি জমিদারও সেখানে যেতে পারবে না, কারণ সেই গ্রামে মাল্লি থাকে। মাল্লি খুবই পবিত্র একজন মেয়ে। সে যদি বলে আজ বৃষ্টি হবে তাহলে সত্যি সত্যি সেদিন বৃষ্টি হয়। সে যদি বলে বৃষ্টি থেমে যা তাহলে বৃষ্টি সত্যিই থেমে যায়। মাল্লির প্রকৃতির সাথে খুবই অদ্ভুত একটা সম্পর্ক আছে। যখন মাল্লির স্বামী তাদের অনাগত সন্তানের দায়িত্ব নিতে রাজি হয়নি, তখন মাল্লি নিজের স্বামীকেও গ্রাম থেকে বের করে দিয়েছিল। কালী আরও জানায় বাণীনারায়ণ যে ছেলেটাকে দত্তক নিয়েছিল সে কোনো দুর্ঘটনায় মারা যায়নি। সেদিন রাতে বাণীনারায়ণের ছেলে ওই জঙ্গলে শিকার করতে গিয়েছিল। সে একটা প্রেগনেন্ট হরিণকে গুলি করে মেরে ফেলে, তবে হরিণটা মারা যাওয়ার আগে বাচ্চার জন্ম দেয়। মাল্লি এসব দেখে জমিদারের ছেলেকে ধরে একটা গাছের সাথে বেঁধে রাখে। গ্রামের লোকেরা জমিদারের ছেলেকে মেরে ফেলার কথা বললে মাল্লি তাদেরকে বাধা দিয়ে বলে কিছুক্ষণ পর এখানে বাঘ পানি খেতে আসবে, ওকে বাঘের খাবার হিসেবে গাছের সাথেই বেঁধে রাখো। এরপর সবাই চলে গেলে সত্যি সত্যি কিছুক্ষণ পর একটা বাঘ এসে ছেলেটাকে মেরে ফেলে। সবকিছু শুনে বাণীনারায়ণ তো প্রচন্ড রাগে ফুঁসতে থাকে। কুরচিবান তার বইতে লিখেছে জঙ্গলে থাকা লোকেরা হলো আদিবাসীদের বংশধর। তারা কয়েক প্রজন্ম ধরে সেই গ্রামে শান্তিতে বসবাস করছে। একদিন সেই গ্রামের একজন লোক কারাম্বালির সামনে বিশাল বড় একটা লাল প্রজাপতি আসে। কারাম্বালি হলো মাল্লির ভাই, তাই মাল্লির মতো সেও প্রকৃতির সংকেত বুঝতে পারে। তবে প্রজাপতিটা দেখে কারাম্বালি প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে গ্রামবাসীদের কাছে এসে বলে আমি একটা লাল প্রজাপতিকে এদিকে আসতে দেখেছি। এর অর্থ হলো আমাদের গ্রামে ভয়ঙ্কর কোনো বিপদ আসতে চলেছে। কারাম্বালির ছবিও কুরচিবানের লেখা বইতে আঁকা আছে। তবে লাইব্রেরি বন্ধ হওয়ার সময় হওয়ায় মাগিস ও জেসমিনকে সেদিনকার মতো লাইব্রেরি থেকে বেরিয়ে আসতে হয়। পরের দিন মাগিস কলেজে এসে জেসমিনের বলা স্ট্যাচুটার সামনে দাঁড়ায়। সে বুঝতে পারে এই স্ট্যাচুটা হলো জমিদার বাণীনারায়ণের স্ট্যাচু। হঠাৎ মাগিস স্ট্যাচুটার পাশে একটা লাল প্রজাপতি দেখতে পায়। কৌতূহলবশত সে প্রজাপতির পিছু করতে থাকে। মাগিস জঙ্গলের ভেতরে একটা কুয়ার কাছে চলে আসে। সেটা দেখেই বোঝা যাচ্ছে কুয়াটা অনেকদিন ধরে পরিত্যক্ত।
তবে মাগিশ কুয়ার নিচে তাকাতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ কুয়ার ভেতর মাগিশের আরেকজন রুমমেটের মৃতদেহ ভাসছে। কিছুক্ষণ পর আবারও কলেজে পুলিশ আসে। দুদিন পর পুলিশ অরবিন্দের কাছে গিয়ে বলে ছেলেটার পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। রিপোর্টে লেখা আছে ছেলেটা ড্রাগ নিয়েছিল, হতে পারে ড্রাগের নেশায় সে পা পিছলে কুয়ায় পড়ে গেছে। মনে হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট। অরবিন্দ পুলিশের কথায় সাই দিয়ে বলে আমরাও ওর রুম সার্চ করে অনেক ড্রাগস পেয়েছি। তার মৃত্যুর খবর ছেলেটার পরিবারকেও জানিয়ে দেয়া হয়েছে। তবে আপনি খেয়াল রাখবেন এই খবরটা যেন মিডিয়ার কেউ জানতে না পারে, না হলে আমাদের কলেজের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এদিকে মাগিশের আরেকজন বন্ধু এসে তাকে বলে আমারও মনে হয় ছেলেটা আত্মহত্যা করেছে, কারণ কাল যখন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন সে বেশ অন্যমনস্ক ছিল আর তার দু চোখ লাল হয়েছিল। তবে তখন আমার অন্য কাজ থাকায় আমি সেখান থেকে চলে এসেছিলাম। এরপরেই আমি জানতে পারি ছেলেটা মারা গেছে। এসব শোনার পর মাগিশ অরবিন্দের কাছে আসে। মাগিশ বলে 1013 নাম্বার রুমে 1 বছর আগেও একজন লোক আত্মহত্যা করেছিল। অরবিন্দ খুব স্বাভাবিকভাবে বলে আমি ওয়ার্ডেনকে বলে তোমার রুমটা চেঞ্জ করে দেব। সেদিনই মাগিশ অন্য একটা রুমে শিফট হয়ে যায় আর 1013 নাম্বার রুমে তালা লাগিয়ে দেয়া হয়। তবে মাগিশ সারাক্ষণ কুরচিবানের লেখা কাহিনীটার কথাই ভাবতে থাকে। পরের দিন সে আবারও জেসমিনকে নিয়ে লাইব্রেরিতে যায় আর কুরচিবানের বইয়ের পরের অংশ পড়তে শুরু করে। কুরচিবান লিখেছে মাল্লির ভাই কারাম্বালি একজন সাইকিক ছিল। সে প্রকৃতির সংকেত বুঝতে পেরে আসন্ন বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করে দিত। এমনকি কারাম্বালি ভবিষ্যৎও দেখতে পেত। তাই মাল্লি তার ভাইয়ের কথায় খুবই বিশ্বাস করত। একদিন বাণীনারায়ণ কালীকে সাথে নিয়ে জঙ্গলে শিকার করতে আসে। সে একটা হরিণ দেখে তার উপর গুলি চালায়, কিন্তু মাল্লি এসে হরিণটাকে বাঁচিয়ে নেয়। এবার বাণীনারায়ণের নজর পড়ে মাল্লির ওপর। সে মনে মনে ঠিক করে সে এবার মাল্লির শিকার করবে। সেদিন বাণীনারায়ণ আর কিছুই না করে ফিরে যায়। পরের দিন মাল্লি একটা অসুস্থ বাচ্চা মেয়ে শুশ্রূষা করছে। তখনই সেখানে জমিদারের পাঠানো পুলিশ আসে। পুলিশ সবাইকে ধমকি দিয়ে মাল্লি ও বাকি সবাইকে গ্রাম খালি করে দিতে বলে, কিন্তু কেউই তাদের কথায় রাজি হয় না। তখন সেখানে সিনিয়র পুলিশ অফিসার এসে গ্রাম খালি করার জন্য সবাইকে 3 দিনের সময় দেয় আর বলে যদি 3 দিনের মধ্যে তারা এখান থেকে চলে না যায় তাহলে এর পরিণতি হবে খুবই ভয়ঙ্কর। সেদিন রাতে মাল্লি ও কারাম্বালি একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই কালী কয়েকজনকে সাথে নিয়ে মাল্লির বাড়িতে আসে। কালী তাদের ডেকে বলে গ্রামে একটা বন্য হাতি ঢুকে পড়েছে, তাই কারাম্বালিকে তাদের সাথে যেতে হবে, কারণ শুধুমাত্র কারাম্বালি হাতি তাড়ানোর কৌশল জানে। তবে কারাম্বালি যেতে না চাইলেও মাল্লি তাকে জোর করে তাকে কালীর সাথে পাঠিয়ে দেয়। তবে যাওয়ার আগে কারাম্বালি মাল্লির পেটে হাত রেখে বলে কানাই দেবীর আসার সময় হয়ে গেছে। কারাম্বালি চলে যাওয়ার পর সেখানে জমিদার বাণীনারায়ণ চলে আসে। আসলে এই সব ছিল তারই প্ল্যান। সেই কালীকে দিয়ে কারাম্বালিকে দূরে পাঠিয়ে দিয়েছে। সেদিন ছিল ঘোর পূর্ণিমার রাত। বাণীনারায়ণ মাল্লির ঘরে ঢুকে তাকে মারার চেষ্টা করে। মাল্লিও একটা ছুরি দিয়ে বাণীনারায়ণকে আক্রমণ করে, কিন্তু বাণীনারায়ণ প্রচন্ড শক্তি দিয়ে মাল্লির পেটে জোরে লাথি মারে। এরপর মাল্লিকে ধরে খুব মারধর করে। বাণীনারায়ণ মাল্লির নাক থেকে তার নথটাও খুলে নেয়। সে পা দিয়ে মাল্লির গলা চেপে ধরে। মৃত্যুর আগে মাল্লি বলে সে ফিরে আসবে আর বাণীনারায়ণকে তার সমস্ত পাপের শাস্তি দেবে। এরপরই বাণীনারায়ণ মাল্লিকে মেরে ফেলে। এদিকে কারাম্বালি দূর থেকেই বুঝতে পারে যে মাল্লি আর বেঁচে নেই। সে বাড়ি ফিরে দেখে মাল্লির নিথর দেহ মাটিতে পড়ে আছে। মাগিশ দেখে বইয়ে এরপরে আর কিছুই লেখা নেই। তাই তারা হতাশ হয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে জেসমিন লেখক কুরচিবানের ব্যাপারে আরও জানার জন্য অনলাইনে সার্চ করে। তার মনে পড়ে যায় সে আগে বেশ কয়েকজন তামিল লেখকদের ইন্টারভিউ নিয়েছিল। তাদের মধ্যে একজনকে কল করে জেসমিন জানতে পারে লেখক কুরচিবান এখনো বেঁচে আছে। তবে কুরচিবান তার আসল নাম নয়। জেসমিন একটু খোঁজ খবর নিয়ে কুরচিবানের বর্তমান ঠিকানাও পেয়ে যায়। এদিকে মাগিশ পানি খাওয়ার জন্য রুমের বাইরে আসে। হঠাৎ হোস্টেলের সব লাইট আচমকাই বন্ধ হয়ে যায়। 1013 নাম্বার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মাগিশ শুনতে পায় কেউ যেন রুমের ভেতর থেকে বারবার দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু 1013 নাম্বার রুমটা তখনও তালা লাগানো ছিল। কিছুক্ষণ পর ওয়ার্ডেন রাউন্ড দিতে বের হলেই মাগিশ লুকিয়ে
গিয়ে অফিস রুম থেকে 1013 নাম্বার রুমের চাবি চুরি করে। সে রুমটা খুলে ভেতরে ঢুকতেই রুমের দরজা নিজেই বন্ধ হয়ে যায়। হঠাৎ মাগিশ ওপরে তাকাতেই দেখে তার নিজের শরীর ফাঁসিতে ঝুলছে, মানে সে নিজেই নিজেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছে। মাগিশ প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে কাউকে ডাকতে চায়, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরে যাচ্ছে না। তবে সে বুদ্ধি করে তার ফোনটা বাইরে দাঁড়ানো একজন স্টুডেন্টের দিকে ছুঁড়ে মারে, আর সেই স্টুডেন্ট এসে ঘরের দরজা খুলে দেয়। এরপর মাগিশ রুমে এসে জেসমিনের মেসেজ দেখতে পায়, আর পরের দিনই তারা দুজন কুরচিবানের সাথে দেখা করতে যায়। তবে কুরচিবান বাণী নারায়ণের নাম শুনতেই তাদের সাথে কথা বলতে মানা করে দেয়। মাগিশ তাকে অনুরোধ করে বলে তাদের হোস্টেলে নানান অদ্ভুত ঘটনা ঘটছে, এসব ঘটনার সাথে জমিদার বাণী নারায়ণের নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। তাই তারা কুরচিবানের বইয়ের বাকি স্টোরিটা জানতে চায়। এবার কুরচিবান বলে মাল্লির মৃত্যুর পর গ্রামের লোকেরা সেখানেই মাল্লির সমাধি বানায়। কারাম্বালি একা থাকার জন্য জঙ্গলের ভেতরে চলে যায়। সে শুধুমাত্র পূর্ণিমার দিন কানাই দেবীর মন্দিরে আসতো। মাল্লি মারা যাওয়ার 3 দিন পর পুলিশ এসে গ্রামের সবাইকে মারধর করে সেখান থেকে বের করে দেয়। গ্রামের যেসব মানুষ বাণী নারায়ণের হয়ে কাজ করে তারাও গ্রামের সাধারণ মানুষদের খুব মারধর করে সবার জমি কেড়ে নেয়। বেশিরভাগ মানুষই গ্রাম ছেড়ে চলে যায়, তবে কয়েকজন তখনও মাল্লিকে খুব বিশ্বাস করত আর জঙ্গল ছেড়ে যেতে চাইছিল না। তাই তারা সবাই সেখানেই আত্মহত্যা করে। এরপর সেই জায়গায় আর্ট কলেজটা বানানো হয়। তবে কলেজ বানানোর পর থেকে সেখানে অদ্ভুতভাবে মানুষ মারা যেতে থাকে। কিছুদিন পর বাণী নারায়ণও অসুস্থ হয়ে মারা যায়। সে তার শেষ দিন কলেজে কাটাতে চেয়েছিল, কিন্তু তার সেই ইচ্ছে আর পূরণ হয়নি। কাহিনী শোনার পর মাগিশ ও জেসমিন চলে আসে। তারা বুঝতে পারে এই কাহিনী থেকে এখন শুধুমাত্র কুরচিবান ও কারাম্বালি এই দুজনই বেঁচে আছে। মাগিশ বলে সেদিন তুমি যাকে গাছের ডালে বসে থাকতে দেখেছ সেই হয়তো কারাম্বালি, কারণ সেদিনও পূর্ণিমার রাত ছিল। তাই এখন আমাদের কারাম্বালিকে খুঁজে বের করতে হবে। এরপর মাগিশ হোস্টেলে ফিরে তার রুমমেট অজয়কে খুঁজতে থাকে, কিন্তু অজয়কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে অজয় তখন স্কাল্পটিং রুমে কাজ করছিল। তখনই অজয়ের মনে হয় আড়াল থেকে কেউ যেন তার উপর নজর রাখছে, কিন্তু সে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। হঠাৎই ভয়ঙ্কর এক শব্দে চারিদিক যেন কেঁপে ওঠে। অজয় তাড়াতাড়ি 2 হাত দিয়ে তার কান চেপে ধরে, তবে কিছুক্ষণ পর শব্দটা নিজেই থেমে যায়। অজয় কিছুতেই বুঝতে পারছে না এই বিকট শব্দটা কোথা থেকে এলো। পাশেই একটা মূর্তির ওপর চোখ পড়তেই সে দেখে মূর্তিটা আপনা আপনি ফেটে যাচ্ছে। সে যে মূর্তিটা তৈরি করছে সেটাও নিজেই ঘুরে গেছে। হঠাৎ অজয়ের কি যেন হয়ে যায়। সে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর হাতে থাকা স্কাল্পটিং টুল দিয়ে নিজেই নিজের গলা কাটার চেষ্টা করে। তবে তখনই মাগিশ এসে তাকে আটকায়, কিন্তু অজয়ের শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠছিল না। অজয় মাগিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আবারও নিজের গলায় কোপ বসাতেই যাবে, তখনই মাগিশ আবারও অজয়কে ধাক্কা দেয় আর একটা টেবিলের সাথে অজয়ের মাথায় বাড়ি খায়। এতে অজয় সেখানে অজ্ঞান হয়ে পড়ে। মাগিশ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে অজয়কে হসপিটালে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে সবাই জানতে পারে অজয় কোমায় চলে গেছে। সব শুনে প্রিন্সিপাল অরবিন্দ মাগিশের ওপর খুব রাগারাগি করতে থাকে। অরবিন্দ জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে 1013 নাম্বার রুম চেঞ্জ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে এখনো এসব দুর্ঘটনা কেন হচ্ছে? মাগিশ অরবিন্দকে জানায় তারা লাইব্রেরিতে জমিদার বাণী নারায়ণকে নিয়ে লেখা একটা বই খুঁজে পেয়েছে। বইতে লেখা আছে বাণী নারায়ণ কিভাবে নৃশংসভাবে মাল্লি সহ অনেক আদিবাসীদের মেরে ফেলেছিল। সেই বইয়ের লেখক কুরচিবানও তাদেরকে বলেছে আদিবাসীদের সাথে হওয়া অন্যায়ের সাথে এই কলেজের গভীর সম্পর্ক আছে। এরপর মাগিশ কারাম্বালিকে খুঁজতে জঙ্গলে যায়। অনেক ডাকাডাকির পর কারাম্বালি তার সামনে আসে। মাগিশ প্রচন্ড রেগে কারাম্বালিকে জিজ্ঞেস করে, যারাই 1013 নাম্বার রুমে থাকছে তারা হঠাৎ মারা যাচ্ছে কেন? কারাম্বালি বলে, কারণ তোমার বন্ধুরা ওই জায়গাটা অপবিত্র করেছে, কারণ ওটাই হলো মাল্লির সমাধি। মাল্লির সমাধির ওপরেই বয়েজ হোস্টেলটা তৈরি করা হয়েছিল, আর 1013 নাম্বার রুমটা ঠিক মাল্লির সমাধির ওপর পড়েছে। মাগিশ জিজ্ঞেস করে, তাহলে এখন এসব দুর্ঘটনা বন্ধ করার উপায় কি? কারাম্বালি বলে, মাল্লি যতদিন বাণী নারায়ণের পুনর্জন্মকে শেষ না করবে ততদিন
এসব দুর্ঘটনা বন্ধ করা সম্ভব নয়। এদিকে তখন কেউ একজন লুকিয়ে লেখক কুরচিবানের বাড়িতে ঢোকে। কুরচিবান বাইরে কাপড় শুকোতে দিচ্ছে, তাই সে কিছুই বুঝতে পারে না। তখনই দেখা যায় সেই চোর হলো আসলে প্রিন্সিপাল অরবিন্দ। সে কুরচিবানের বাড়িতে জাদু আয়নাটা খুঁজতে এসেছে। আয়নাটা পেয়ে তার ওপর থেকে কাপড় সরাতেই অরবিন্দ অবাক হয়ে আয়নাটার দিকেই তাকিয়ে থাকে, কারণ আয়নায় জমিদার বাণী নারায়ণের প্রতিবিম্ব ভেসে উঠেছে। তার মানে অরবিন্দই হলো বাণী নারায়ণের পুনর্জন্ম। এবার জানা যায় অরবিন্দের আসলে তার আগের জন্মের সব কথা মনে আছে। সে রাগে গড়গড় করতে করতে বলে, আজ আমি ওই ধোঁকাবাজ কুরচিবানকে মেরেই ফেলবো। তখনই কুরচিবান জানালা দিয়ে সব দেখে ফেলে ভয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু অরবিন্দ তার আগেই তাকে ধরে গলায় পা দিয়ে কুরচিবানকে সেখানেই মেরে ফেলে। অরবিন্দের ফোনে একটা নোটিফিকেশন আসে যে আজ রাতে লাল রঙের চাঁদ দেখা যাবে। এরপর সে লাইব্রেরিতে গিয়ে বাণীনারায়ণকে নিয়ে লেখা কুরচিবানের বইটাও পুড়িয়ে ফেলে। সেদিন রাতে মাগিশ পুনর্জন্ম সম্পর্কে জানার জন্য অরবিন্দের কাছে আসে। অরবিন্দ বলে, আমিও কুরচিবানে লেখা বইটা পড়েছি। বইতে লেখা আছে যেদিন মাল্লি মারা গেছে সেদিন রেড মুন নাইট ছিল, আর আজ ঠিক 50 বছর পর তেমনই রেড মুন দেখা যাবে। তাই আজ রাতের মধ্যেই আমাদের মাল্লির পুনর্জন্মকে খুঁজে বের করতে হবে। জমিদার বাণীনারায়ণও কোন রূপে পুনর্জন্ম নিয়েছে সেটাও বের করতে হবে। যদি আজ রাতের মধ্যে মাল্লিকে আটকানো না যায়, তাহলে ওর অতৃপ্ত আত্মা তোমাকে আর অজয়কেও মেরে ফেলবে। মাগিশ বেশ কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, কিন্তু আমরা বুঝবো কিভাবে কে কোন রূপে পুনর্জন্ম নিয়েছে? অরবিন্দ বলে, মানুষের আগের জন্মের সাথে এই জন্মের স্বভাব ও আচরণের মিল থাকে। যদি মাল্লির মতো স্বভাবের কাউকে খুঁজে পাও বা কারো উপর তোমার সন্দেহ হয়, তাহলে তাকে আমার কাছে নিয়ে এসো। সেদিন রাতে মাগিশের চিন্তায় একদম ঘুম আসছে না। তার হঠাৎ মনে পড়ে বটগাছের নিচে স্ট্যাচুটা দেখে জেসমিন বলেছিল ওটা তার খুব চেনা চেনা লাগছে। তাই গুগলে পুনর্জন্ম নিয়ে সার্চ করতেই জেসমিনের হাতে ট্যাটুটা দেখতে পায়। জেসমিন বলেছিল ট্যাটুর 3 মাথা দিয়ে জন্ম, মৃত্যু আর পুনর্জন্ম বোঝানো হয়। মাগিশ তখনই অরবিন্দকে কল করে জেসমিনের সব কথা জানাতেই অরবিন্দ জেসমিনকে তার কাছে নিয়ে যেতে বলে। আকাশে তখন লাল রঙের চাঁদ ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে। মাগিশ জেসমিনকে নিয়ে আসছে দেখে অরবিন্দ মনে মনে খুব খুশি হয়। সে এবার মাল্লির পুনর্জন্মকে মেরে চিরদিনের জন্য অমর হয়ে যাবে। তারা উপরে এলে অরবিন্দ মাগিশকে বাইরেই দাঁড়াতে বলে আর জেসমিনকে ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অরবিন্দ জেসমিনকে হিপনোটাইজ করার জন্য একটা মোমবাতি জ্বালিয়ে সেটার দিকে তাকিয়ে থাকতে বলে। জেসমিনও ধীরে ধীরে হিপনোটাইজ হয়ে চোখ বন্ধ করে। এদিকে ঘরের বাইরে মাগিশ দেখে একটা লাল প্রজাপতি উড়ে এসে জেসমিন যে ঘরে আছে তার দেয়ালে বসেছে। মাগিশ কিছু একটা আন্দাজ করে জোরে জোরে সেই ঘরের দরজা ধাক্কাতে থাকে। তবে অরবিন্দ জেসমিনকে বলে, তুমি ওসবে কান দিও না, তুমি আমার কথা মন দিয়ে শোনো। জেসমিনও অরবিন্দের কথা মতো আবার চোখ বন্ধ করে। এবার অরবিন্দ তাকে জিজ্ঞেস করে, ভালো করে মনে করার চেষ্টা করো, তুমি সেই মাল্লি যে নিজের ভাইয়ের সাথে জঙ্গলে থাকতে আর সবাইকে রক্ষা করতে। ঘরের বাইরে মাগিশ দেখে প্রজাপতিটা উড়ে অন্যদিকে যাচ্ছে। সে প্রজাপতির পিছু করতে করতে ওপরতলার একটা ঘরে চলে আসে। পুরো ঘর পুরনো ও অ্যান্টিক জিনিস দিয়ে ভর্তি। মাগিশ অবাক হয়ে ঘরে ঢোকে আর চারপাশের সব অ্যান্টিক ও পুরনো মূর্তিগুলো দেখতে থাকে। সে খেয়াল করে ঘরের শেষ প্রান্তের দেয়ালে শয়তান জমিদার বাণীনারায়ণের বড় একটা ছবি টাঙানো আছে। কিন্তু ছবিটা ভালোভাবে দেখে মাগিশ যেন ভয়ে একেবারে পাথর হয়ে যায়। প্রজাপতিটা উড়ে এসে সাদা কাপড়ে ঢাকা একটা পুরনো জিনিসের উপরে বসে। মাগিশ তাকে ফলো করে সাদা কাপড়টা সরাতেই দেখে সেটা পুরনো একটা আয়না। তবে আয়নায় তাকাতেই মাগিশ একেবারে হতভম্ব হয়ে যায়। সে যা দেখছে তা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আয়নায় মাল্লির প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তার মানে মাগিশই হলো মাল্লির পুনর্জন্ম। তবে এই জন্মে সে ছেলে হয়ে জন্ম নিয়েছে। এইদিকে ঘরের ভেতর অরবিন্দ বারবার জেসমিনকে আগের জন্মের কথা মনে করতে বলায় জেসমিন মানসিক চাপে অজ্ঞান হয়ে যায়।
অন্যদিকে মাগিশ পেছনে তাকাতেই দেখে অরবিন্দ হাতে একটা অস্ত্র নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। অরবিন্দ বলে, 1013 নাম্বার রুমে থাকা সবারই কিছু না কিছু হয়েছে, কিন্তু তুমি এখনো অক্ষত আছো। আমার আগেই বোঝা উচিত ছিল তুমি হলে মাল্লি। এটা বলেই অরবিন্দ মাগিশের পায়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয় আর পা দিয়ে মাগিশের বুক চেপে ধরে। সে একবার আয়নার দিকে তাকিয়ে জমিদার বাণীনারায়ণের প্রতিচ্ছবিটা দেখে। এরপর মাগিশকে মাটি থেকে তুলে আয়নার সামনে এনে তার গলা চেপে ধরে। দেখা যায় দুজনের পূর্বজন্মের রূপ আয়নায় ভেসে উঠেছে। বাণীনারায়ণ মাল্লিকে মারার চেষ্টা করছে। অরবিন্দ মাগিশকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তার ধাক্কা লেগে অনেকগুলো নথ নিচে পড়ে যায়। নথগুলো দেখে মাগিশের মনে পড়ে গত জন্মে বাণীনারায়ণ কিভাবে নৃশংসভাবে তাকে আর তার অনাগত সন্তানকে মেরে ফেলেছিল। এবার মাগিশ অরবিন্দকে ধরে খুব মারতে থাকে। অরবিন্দের লাঠির ভেতর থেকে একটা তলোয়ার বের করে সেটা অরবিন্দের শরীরে ঢুকিয়ে দেয়। অরবিন্দ সেখানেই ছটফট করতে করতে মারা যায়। সেই ঘর থেকে বের হওয়ার আগে মাগিশ আরেকবার জাদু আয়নাটার দিকে তাকায়। সেখানে মাল্লির প্রতিবিম্ব তার দিকেই তাকিয়ে হাসছে, অর্থাৎ মাল্লির প্রতিশোধ আজ পূর্ণ হয়েছে। ততক্ষণে নিচের ঘরে জেসমিনেরও জ্ঞান ফিরে আসে। হসপিটাল থেকে কল করে তাকে জানানো হয় অজয়ও কোমা থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ এরপর হোস্টেলে আর কারো রহস্যজনক মৃত্যু হবে না। মুভির শেষ দৃশ্যে দেখা যায় প্রতিশোধ থেকে মুক্তি পেয়ে মাল্লি আবারও তার প্রিয় জায়গা জঙ্গলে ফিরে গেছে। আবারও সে আগের মতোই জঙ্গলের গাছপালা পশু পাখিদের ভাষা বুঝতে পারছে।